হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের স্টুডেন্টদের জন্য। পেপারটি হচ্ছে DSCC 3, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে। এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ 20 মার্কসের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও অ্যান্সারগুলো কালেক্ট করোনি, অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো কালেক্ট করে নাও এবং আগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে মৌর্য কৃষি ব্যবস্থার উপর টিকা লেখো। 5 মার্কসের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের শাসনকাল ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি ছিল উন্নত কৃষি ব্যবস্থা। সম্রাটদের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ এই ব্যবস্থাকে শক্তিশালী করেছিল, যা ছিল রাষ্ট্রের প্রধান রাজস্বের উৎস। কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত কঠোর নিয়মাবলীর মাধ্যমে মৌর্য কৃষি একটি কেন্দ্রীভূত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হতো, যা কৃষকদের কল্যাণের পাশাপাশি রাজকোষকে সমৃদ্ধ করত। পরবর্তী পারে দেখো, মৌর্য কৃষি ব্যবস্থায় রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। কৃষি জমির একটি বড় অংশ ছিল সীতা বা রাষ্ট্রীয় জমি। এই জমি সীতাদক্ষ নামক কর্মচারীর অধীনে চাষ করানো হতো। উৎপন্ন ফসলের একটি অংশ কৃষকদের কাছ থেকে কর হিসেবে নেওয়া হতো। ভূমি রাজস্বের সাধারণ হার ছিল উৎপন্ন ফসলের 1/6। ঐতিহাসিক রমিলা থাপার উল্লেখ করেছেন যে এই ভূমি রাজস্বই ছিল মৌর্য রাষ্ট্রের আয়ের প্রধান উৎস। এছাড়া কৃষকদের জলকর এবং ফল সবজির ওপরও কর দিতে হতো। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ CC3 এবং CC4 পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। সেই নাম্বার যদি আমাকে মেসেজ বা কল করো, তাহলে কিন্তু আমি তোমাদের নোটসগুলি শেয়ার করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করতে পারো। কৃষির উন্নতির জন্য মৌর্য আমলে সেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছিল। সেচের ওপর নির্ভরতা কমাতে বহু কৃত্রিম জলাধার, বাঁধ এবং খাল খনন করা হয়েছিল। এর মধ্যে অন্যতম হল সুদর্শন হ্রদ, যা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গুজরাটে তৈরি হয়। সেচের জল বন্টনের ওপরও কর নেওয়া হতো। প্রযুক্তির ক্ষেত্রে এই সময়ে লোহার লাঙলের ব্যবহার বৃদ্ধি পায়, যা চাষের গভীরতা ও ফলন বাড়াতে সাহায্য করে। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সুপরিকল্পিত সেচ ব্যবস্থার কারণে মৌর্য আমলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। মৌর্য কৃষিতে শস্যের ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রধান খাদ্যশস্য ছিল ধান, এছাড়াও গম, যব, ডাল, ইক্ষু এবং তুলা এর মতো অর্থকারী ফসলের চাষ হতো। এই বৈচিত্র্য কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করত। কৃষিকর্মীদের বিভিন্ন ভাগে ভাগ করা হতো, যেমন নিজেদের জমিতে চাষ করতো যারা, তাদের ক্ষেত্রিক বলা হতো। মেগাস্থেনিসের বিবরণ অনুযায়ী কৃষকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং তারা সাধারণত যুদ্ধবিগ্রহ থেকে মুক্ত থাকত। মৌর্য কৃষি ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং উৎপাদনশীল, যা সাম্রাজ্যের বিশাল প্রশাসনিক ও সামরিক কাঠামোকে টিকিয়ে রেখেছিল। কঠোর রাষ্ট্রীয় তত্ত্বাবধান, সেচ ব্যবস্থা উন্নতি এবং শস্যের বৈচিত্র্য একটি শক্তিশালী অর্থনৈতিক স্তম্ভে পরিণত করেছিল। যদিও কৃষকদের ওপর উচ্চ করের বোঝা ছিল, তবুও সামগ্রিকভাবে মৌর্য কৃষি ব্যবস্থা প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নাও এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।